নমস্কার, দেখছেন নটার খবর, সঙ্গে আমি গৌরব রয়েছে। নজর রাখতে হচ্ছে, দেখুন ঠিক যেই ছবিটা দিয়ে, যে গ্রাফিক্স প্লেট দিয়ে আপনাদেরকে শুরু করলাম এই বুলেটিন, কার্যত গতকাল রাতে যে ঘটনা ঘটে গেল একদম চাঞ্চল্য তৈরি করেছে, একদম বলা যেতে পারে রক্তাক্ত একটা রাজনীতি তৈরি করেছে। যদিও বা অভিযোগটা উঠে আসছে, কারো ছড়াছড়ি হচ্ছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে অভিযোগটা উঠে আসছে, শুভেন্দুর আপ্তসহায়ক অর্থাৎ পিএ বলা ভালো, অর্থাৎ সহকারী তার, এবং তাকে দেখভাল করছিলেন দীর্ঘ প্রায় 6 বছর ধরে, তার ছায়া সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গীকে এবার খুন করা হলো, গুলি করে খুন করা হলো। পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথমে গাড়ি আটকানো হয়, তারপর এসে নিয়ে ফায়ার করে দুষ্কৃতীরা। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে প্রকাশ্য রাস্তাতেই গাড়ি থামিয়ে 4 চাকা করে এসে, বাইকে করে এসে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। পরপর হামলা, এবং এই হামলায় কার্যত গুলি লাগে পেটে, বুকে, সর্বত্র শরীরের। এবং তারপরে চন্দ্রনাথ দত্তকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। মধ্যম গ্রামের প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনায়, হামলায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে নজর না রাখলেই নয়, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি, আহত হয়েছেন তার গাড়ির চালকও। চন্দ্রনাথ রথ শুভেন্দুর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন, অর্থাৎ আপ্তসহায়ক, পিএ এবং তার ছায়া সঙ্গী। হামলার ঘটনায় ফেক নম্বর প্লেটের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং সেই নাম্বার সিটি শিলিগুড়ির বলে জানা যাচ্ছে। যদিও শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো গাড়ি দিয়ে হামলা, যদিও বা সেটা ভুয়ো নাম্বার বলেই বিবেচনা করছে পুলিশ। ফরেন্সিক টিম রাতেই পৌঁছে গিয়েছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, মূলত রাজ্য পুলিশের ডিজি। তিনি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন স্বামীকে তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু এনকাউন্টার চাই, এমনটাও ডিজি বলেছেন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ সিনহাকে লক্ষ্য করে শুট আউটের ঘটনা। অর্থাৎ দেখুন, ভোটের ফল গণনার পর থেকে দুজন বিজেপি কর্মী কিন্তু ইতিমধ্যেই নিহত হয়েছেন, দুজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, এই অভিযোগটা উঠে এসেছে। এবং যদিও বা ভোটের আগে আমরা এই ধরনের হিংসার রাজনীতি দেখিনি, ভোটের আগে কার্যত আমরা দেখিনি, বা ভোটের মধ্যে আমরা কিন্তু বোমাহীন, মৃত্যুহীন ভোট দেখেছি, কিন্তু ভোট মিথ্যেই, ফল গণনা মিথ্যেই, পাশাপাশি নতুন সরকার গঠনের পথে তার মুখে এই ধরনের ঘটনা কার্যত কিন্তু একটা চাপ তৈরি করেছে পুলিশ প্রশাসনকে। ফেক নম্বর প্লেটের গাড়িতে হামলার অভিযোগ, আর সেখান থেকেই মূলত সরকার যখন গঠন হবে তার আগে এই ধরনের ঘটনা, এবং সেখান থেকেই একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে। আর সেখান থেকে শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, পরপর প্রায় কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য মধ্যম গ্রামে। যদিও বা এই চন্দ্রনাথ রথ বায়ুকর্মীর, অর্থাৎ বায়ুসেনার একজন কর্মী ছিলেন, তিনি সেখান থেকে প্রায় 18 বছর কাজ করার পর অবসর গ্রহণ করেন। এবং তারপর 2019 সালে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, সেই সময় থেকে কার্যত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিলেন এই চন্দ্রনাথ। এর পরবর্তীতে বিজেপিতে যোগদান, সেই সময়তেও আসা, এরপর রাজ্যের বিরোধী দলনেতা, সেই সময়তেও শুভেন্দুর ছায়া সঙ্গী, সফর সঙ্গী এই চন্দ্রনাথ রথ। এবং সেখান থেকে কার্যত এই মুহূর্তে কিন্তু গ্রাউন্ড জিরো থেকে বলা যেতে পারে, যেখানে চাঞ্চল্য তৈরি হয়েছে, পুলিশ প্রশাসন ঘিরে রেখেছে গোটা এলাকা। আমরা আরো কথা বলবো, আর ভালো করে আপডেট দেবে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি তন্ময়। শুভেন্দুর আত্মসহায়ককে প্রকাশ্য রাস্তায় গুলি, কার্যত এই মুহূর্তের এলাকার পরিস্থিতি কি বলছে? থমথমে তো নিশ্চয়ই রয়েছে, পুলিশ প্রশাসন নজরদারিতে রয়েছে, আর কি কি লক্ষ্য করছো? একেবারে দেখো গৌরব, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোয়ারিয়া এলাকা, সেই দোয়ারিয়া এলাকায় কিন্তু আমরা এখন রয়েছে। আমি রাস্তাটা দেখাবো, একেবারে চন্দ্রনাথ যে রথ, তার বাড়ি যাওয়ার কিন্তু এইটাই রাস্তা। একেবারেই দেখো, একেবারে কড়া নিরাপত্তার মধ্যে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু রয়েছে এখন। কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তোমাকে যে যে ঘটনাস্থলটা দেখায়, একেবারে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু চন্দ্রনাথ রথ তিনি কিন্তু বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু এই এই যে যে পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে, ঘেরাও করা যে জায়গাটা রয়েছে, এইখানে কিন্তু তিনি যখন তার গাড়ি নিয়ে আসেন, এবং তখনই কিন্তু দেখা যায় যে তার একেবারেই যে তার গাড়ির সামনে কিন্তু একেবারে একটি গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ায়, এবং পিছন থেকে পরপর কিন্তু দুটি মোটরসাইকেল কিন্তু একেবারেই তাকে লক্ষ্য করে কিন্তু তার গাড়ির কাছের বাইরে থেকে কিন্তু তাকে গুলি করে। কয়েক রাউন্ড গুলি চালানো হয় সেখানে, এবং গুলি চালানোর সময় কিন্তু তার কিন্তু দুটি
গুলি বুকে লাগে এবং একটি গুলি পেটে লাগে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার যে ড্রাইভার রয়েছে তার ড্রাইভারও কিন্তু গাড়িতে তার গুলি লাগে। তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে গেলে কিন্তু চন্দ্রনাথ রথকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। আরেকজন যে আহত হয়েছে তাকে কিন্তু তার কিন্তু একেবারেই তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুম। তবে তারপরে কিন্তু ঘটনাস্থলে একাধিক বিজেপি নেতৃত্ব এসেছে, যেমন শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অর্জুন সিং এবং লকেট চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক নেতৃত্ব কিন্তু ঘটনাস্থলে এসেছেন। বিজেপি কর্মী সমর্থকরা সারা রাত ছিলেন এবং তারা কিন্তু একেবারে হসপিটালে যে নার্সিংহোম ছিল সেই নার্সিংহোমের সামনেও কিন্তু তারা ছিল এবং বিক্ষোভ দেখাতে থাকে। কারণ এই মধ্যমগ্রাম এলাকায় এটা কিন্তু একমাত্র বিধানসভা যেখানে তৃণমূল জয়ী হয়েছে রতিন ঘোষ। একেবারেই সেইখানে কিন্তু রতিন ঘোষকে নিয়েও কিন্তু স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। এবং পাশাপাশি বলে রাখি, এই মুহূর্তে কিন্তু চন্দ্রনাথ যে রথ রয়েছে তার কিন্তু মরদেহ কিন্তু একেবারে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। সেখানে আজকে কিন্তু তার কিন্তু ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পরে কিন্তু পরিবার হাতে দেহ তুলে দেওয়া হবে। এই যে যে ঘটনা, এই ঘটনায় কিন্তু তোমাকে কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি। এই যে যে রাস্তা, গোটা রাস্তায় কিন্তু একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে আচ্ছা। একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকলেও যেখানটা ঘটনাটি ঘটে ঠিক সেইখানটাই কিন্তু একেবারে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না। এবং যে গাড়িটি যে চার চাকা গাড়িটি প্রথম জগন্নাথ রথের যে গাড়ি তার গাড়িটিকে কভার করে দাঁড়ায় হুম। সেই গাড়িটি এবং মোটরসাইকেল দুটি, এই এই দুটি কিন্তু এখনো পুলিশ কিন্তু সন্ধান করে পায়নি যে তারা কোথায় গেল, কোন দিকে গেল। বেশ। মোটরসাইকেল নিয়ে হুম। কিন্তু যারা গুলি করেছে তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে এখান থেকে এলাকা ছাড়ে। এই এই যে যে দিকটা দেখা যাচ্ছে এই সোজা গেলে কিন্তু দুটি রাস্তা চলে গেছে, একটা কিন্তু রাজারহাটের দিকে চলে গেছে, আরেকটি কিন্তু ঘুরে আবার মধ্যমগ্রামের দিকেই উঠে আসছে। অতএব দুটি মোটরসাইকেল দুই দিকে গিয়েছে। অতএব পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীর কিন্তু সন্ধান পায়নি। তন্ময় দেখো, তবে এক এক এখন কথা দেখার এই যে সংযোগ স্থলটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যে রাস্তার কথা বলছো, একদিকে রাজারহাট অর্থাৎ সরাসরি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে মধ্যগ্রামে আসার রাস্তা, অর্থাৎ দুষ্কৃতীরা সহজে পালিয়ে যেতে পারেন এবং রাস্তাঘাট অবলম্বন করতে পারেন, এমন একটা বিষয় থাকছে। দ্বিতীয়ত, যেই চার চাকার গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে তার আবার নম্বর প্লেট শহর শিলিগুড়ির, যদিও বা সেটা ভুয়ো বলেই মনে করা হচ্ছে। রাজ্যের ডিজি এসেছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, পরিবারের সঙ্গে কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে পরিবার তো অত্যন্ত মর্মাহত। পরিবারের প্রতিক্রিয়াগুলো কি উঠে আসছে? কথা বলার চেষ্টা করেছো? জানা যাচ্ছে কিছু? দেখো, পরিবারের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কথা হয়নি। কারণ হুম। পরিবারের যে এলাকা জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু ওই এলাকাতে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ এখান থেকে 100 মিটারের মধ্যেই কিন্তু চন্দ্রনাথ রথের কিন্তু বাড়ি। হুম। সেই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সেদিকে কিন্তু এখনো তাদেরকে কাউকে যেতে দিচ্ছে না। তবে আহ, আহ, চন্দ্রনাথ রথের যে বাড়ি সেখানে কিন্তু তার পরিবার পরিজনরা প্রত্যেকেই কিন্তু একেবারে মর্মাহত রয়েছে যে একেবারেই আর কিছুটা সময় একেবারে 30 সেকেন্ড গেলে কিন্তু চন্দ্রনাথ রথ তিনি কিন্তু বাড়িতে পৌঁছে যেতেন। তার কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটতো না। তবে এই যে যে গোটা ঘটনা একেবারে দুষ্কৃতীরা যেভাবে রেকি করে করেছে কিন্তু তা রেকি কিন্তু করে তো একেবারে অভিযোগটা স্পষ্ট। উঠছে, পাশাপাশি প্রি প্ল্যান্ড একদম ঠান্ডা মাথায় খুনের ছক এমনটা উঠে আসে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছে। কিন্তু দেখো কাজ, তুমি যেমনটা বলছো, বাড়ি থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা, মাত্র ওই 30 সেকেন্ড বা 1 মিনিট পেরোনোর পরে তিনি বাড়ি পৌঁছে যেতে পারতেন। কিন্তু ঠিক বাড়ির সামনেই রাস্তার ওপরেই গুলি করে খুন করা, একটা প্রি প্ল্যান ছাড়া তো হতে পারে না। একটা মাইন্ডসেট এমনভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু ইন্টেনশনটা কি পাওয়া যাচ্ছে, মূলত কি কারণে? যদিও বা তৃণমূলের আমল থেকেই শুভেন্দুর কিন্তু সহায়ক ছিলেন, পিএ ছিলেন এই চন্দ্রনাথ। একেবারে দীর্ঘদিন ধরে কিন্তু তৃণমূলের শুভেন্দু অধিকারী আত্মসহায়ক হিসেবে ছিলেন, হুম। অত্যন্ত বিশ্বাসী ছিলেন। তবে হুম। যেটা মনে করা হচ্ছে বা সূত্র মারফত যেটা পাওয়া যাচ্ছে, হুম। এই যে তৃণমূলের যে বালি মাফিয়া বা গরু চুরির অভিযোগ বা হুম। অন্যান্য যেসব দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির বেশ কিছু খবর কিন্তু এই চন্দ্রনাথ রথ তিনি কিন্তু জানতেন। তার জন্যই কিন্তু তাকে খুন করা হতে পারে এমনটাও কিন্তু মনে করছে পুলিশ মহলের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকেও কিন্তু এমনটাই মনে করা হচ্ছে। কারণ তৃণমূলের বেশ কিছু যে বেশ বেশ, তন্ময় দুর্নীতির খবর তন্ময় তুমি কিন্তু সঙ্গে থাকো। তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আসছি আবারও। আমি তার আগে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রাত প্রায় 1টা নাগাদ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কি বলেছেন শোনাই, তন্ময় তুমিও শোনো। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে।
সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। অর্থাৎ দেখুন, বোঝাই যাচ্ছে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আর সেখান থেকে সিদ্ধিরাজ গুপ্তা যে বললেন, কার্যত যেই নাম্বার প্লেটটা বা যে গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে তা দেখে মনে হচ্ছে ফেক নাম্বার প্লেট। যদিও তদন্ত চলছে, ফরেন্সিক টিম ভোর পৌঁছে গিয়েছে সেখানে গিয়ে বাজেয়াপ্ত গাড়িটি তদন্ত চালাচ্ছে, খুঁটে খুঁটে সমস্ত নমুনা তারা সংগ্রহ করছে। এবং তা থেকে স্পষ্ট এই খুন, এই ছক-কষা দীর্ঘদিনের হয়তো ছিল পরিকল্পনামাফিক খুন। যদিও তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূলও সরব হয়েছে। তৃণমূল আবার বলছেন এই বিষয়ে সিবিআই হোক, এই বিষয়ে তদন্ত চলুক, কিন্তু কি কারণে, ঠিক ইন্টেনশনটা কী ছিল, যদিও বা তদন্তে নেমেছে পুলিশ। তন্ময়, এখনো পর্যন্ত সিদ্ধিনাথ গুপ্তার বক্তব্য আমরা রাখলাম, বিজেপির একাধিক নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছিল, শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত থেকে শুরু করে শঙ্কর ঘোষ, বাদ থাকেনি কোনো নেতা মন্ত্রী, একযোগে রাজ্যের তাবর বিজেপি নেতৃত্বরা পৌঁছে গিয়েছিলেন সেখানে। সব মিলিয়ে যে শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথকে গুলি করে খুন করা হলো, এই ঘটনায় সেই এলাকার বাতাবরণটা কি তৈরি হয়েছে, সেখানকার সাধারণ মানুষ, গ্রামবাসীরা বা এলাকাবাসীরা, তাদের কি মতামত, তারা কি বলছেন ঠিক? দেখুন, এই শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় ইতিমধ্যে তো রেকি করার ঘটনা, প্ল্যান মাফিক খুনের ঘটনার অভিযোগ উঠছে। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী, অর্থাৎ যার আত্মসহায়ক ছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে পৌঁছেছিলেন, তিনি কি বলছেন শোনাবো। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জিএসএমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নির্বাচিত এমএলএ, এটা খুব হৃদয় বিদারক। এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়, তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিযোগিতায় থাকেন না। এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছি হিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাই। আমরা শুনবো শুভেন্দু অধিকারী বক্তব্য। তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছেন বৃষ্টি সিংহ, তৃণমূল মুখপাত্র রয়েছেন। বৃষ্টি, স্বাগত কেটিভি বাংলা। দেখুন, যে ঘটনা ঘটে গেল, কার্যত দীর্ঘ কয়েক দশকে এমন ঘটনা হয়তো দেখা যায়নি। যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, যে বিরোধী দলনেতাই হোক না কেন, তার আত্মসহায়ককে গুলি করে খুনের কাণ্ড কার্যত কোনোবার লক্ষ্য করা যায়নি বাংলায়, কিন্তু এবার লক্ষ্য করা গেল। আর সেখান থেকেই প্ল্যান মাফিক, প্রিপ্ল্যান্ড একটা ছক কষা হচ্ছিল, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। কে বলেছে বাংলায় এই ধরনের ঘটনা দেখা যায়নি? 21শে জুলাই কি হয়েছিল? গুলি চলেনি? শীতলকুচিতে কি হয়েছিল? গুলি চলেনি? আমি বলেছি ম্যাডাম বৃষ্টিদি, আমি বলেছি কোনো আত্মসহায়কের উপর গুলি চালানোর ঘটনা বলেছি আমি। প্রধানমন্ত্রীকেও তো মারা হয়েছে দেশের, কে বলেছে এরকম হয়নি? করেছে কেউ, কারোর হয়তো রাগ আছে, এর রাজনৈতিক দলের এটা এইভাবে হেরেছে তৃণমূল, এই থেকেও হতে পারে। যাই হোক, এটা আপনারা তদন্ত করুন। আমরা কি করে বুঝবো যে এই ধরনের ঘটনা যে হয়নি? শীতলকুচি 21শে জুলাই হয়েছে, হয়েছে, অস্বীকারের জায়গা নেই, কিন্তু আত্মসহায়ককে সরাসরি খুন করে দেওয়া এই ঘটনা হয়তো রাজ্যের বুকে হয়নি, দেশের ক্ষেত্রে হতে পারে। হয়েছে, কেউ করেছে। রাজ্যের বুকে তো কত মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বাম আমলে, আর এটা হতে পারে না? এই অভিযোগটা উঠছে যে রথিন ঘোষের এলাকা ছিল, সেই এলাকাতেই খুনের ঘটনা ঘটলো, সেখান থেকে তৃণমূল ক্যান্ডিডেট জয়ী হয়েছে। এখন আমাদের তৃণমূলের সবাই ঢুকে রয়েছে, নেতারা কেউ বাইরে বেরিয়ে, এখন বাম বেরিয়ে আমি দেখছি রাস্তায় আন্দোলন করতে, ওরাও তো করতে পারে। আর ওদের
বিজেপির মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্বও রয়েছে, কে মুখ্যমন্ত্রী মুখ হবে সেই সব নিয়ে। শীতলকুচি কাণ্ড যা হয়েছিল আপনারা দেখুন, নিজেদের মধ্যেই কিছু আছে নাকি? হুম, বেশ, আর কিছু রিয়াকশন দেবেন? না। বেশ, ধন্যবাদ। শিলিগুড়ি নম্বর প্লেট লাগানো গাড়ি দিয়ে হামলা এবং সেখান থেকে অভিযোগটা যা উঠে আসে, তৃণমূল শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ দত্তকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে যে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়, তদন্ত চলছে, তল্লাশি নেওয়া হচ্ছে, নমুনা সংগ্রহ করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্তকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্তকে গুলি করার ঘটনায় এই মুহূর্তে যে অভিযোগগুলো উঠে আসছে সেখান থেকেই কার্যত বলা চলে যে একের পর এক ঘটনায় এই মুহূর্তে কিন্তু সিবিআই, কেউ বলছেন এনআইএ, কেউ বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখুন, শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ দত্তকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং এক এক করে দেখুন, যেখানে বুধবার রাতে তার গাড়ি আটকে পরপর গুলি চালানো হয়। এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা, বাইকে করে এসে পরপর গুলি, এলোপাথারি গুলি। ফিল্মি কায়দায় একেবারে খুন বলাই যেতে পারে, ফিল্মি কায়দায় খুন করার ছক এবং সেখান থেকে একটা ফিল্মি কায়দায় রক্ষা করা গেল। পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় খুন কাণ্ড। বাজেয়াপ্ত হয়েছে 4 চাকার গাড়ি এবং নম্বর প্লেট অনুযায়ী সিটি শিলিগুড়ির গাড়ি। সেটি নম্বর প্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। আমরা আরো গ্রাফিক্স দেখাবো, তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে রবি মণ্ডল রয়েছেন, বিজেপি নেত্রী রয়েছেন ফোন কলে। রবিদি, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, যে ঘটনা কার্যত ঘটে গেল তা হয়তো এর আগে দীর্ঘ কয়েক দশক দেখা যায়নি। দেশের ক্ষেত্রে হতে পারে, অনেক মার্ডার হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু কারো ব্যক্তিগত সহায়ককে গুলি করে খুন করা, এই ধরনের ঘটনা কিন্তু খুব কম দেখা গিয়েছে বাংলায়। তৃণমূল বাংলাকে উত্তেজিত করার চেষ্টা করছে, যেটা করেছে অত্যন্ত খারাপ কাজ করেছে। এর ফল তৃণমূলকে ভুগতে হবে। এরা চাইছে একটা পশ্চিমবঙ্গে একটা অস্থিরতার সৃষ্টি হোক। এতে আমরা এখনো অব্দি ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, তারা কোনোভাবে এই যে তৃণমূল 2021-এও এত সন্ত্রাস করেছে, আমরা কিন্তু কোনোভাবে কোথাও সন্ত্রাস করিনি। বরঞ্চ কেউ যদি ড্রেস পাল্টে যদি করার চেষ্টা করেছে, সেটাও আমাদের আটকে দেওয়া হয়েছে, যে কেউ এরকম ধরনের করতে পারবে না, নতুন কেউ জয়েনিং করতে পারবে না। তৃণমূল চাইছে একটা ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের সৃষ্টি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য ইস্তফা দিচ্ছে না এখন অব্দি। এটা বোঝাই যাচ্ছে রিজাইন দিচ্ছে না কেন। এবার এই যে বিষয়গুলো, চন্দ্রবাবু অত্যন্ত ভদ্রলোক ছিল এবং খুব মিষ্টিভাষী লোক ছিল, অত্যন্ত ভদ্রলোক ছিল। ইচ্ছে করে এরকম করা হলো। পিএর যদি আজকে এরকম কন্ডিশন হয়, তাহলে তো মারাত্মক হতে পারে। আগামী 9 তারিখ অব্দি এখন অব্দি ভারতীয় জনতা পার্টি শপথ নিতে পারেনি। ঠিক, কি বলবেন? এই যে কার্যত এখনো পর্যন্ত শপথ গ্রহণ হলো না, তার আগে এই ধরনের অশান্তি তৈরি করার চেষ্টা করা হলেও হতে পারে, এমনটাও হচ্ছে হয়তোবা, এমনটা অভিযোগগুলো উঠে আসে, সরাসরি দেখাও যাচ্ছে সামনাসামনি ছবি, এবং সেখান থেকেই কোথাও কি একটা ওই বলে না কালো সরাসরি রাজনীতি তৈরি করার চেষ্টা, সেটাই কি হচ্ছে কোথাও গিয়ে? কি একদম এই 9 তারিখ অব্দি এরা চাইছে পশ্চিমবঙ্গকে একটা অস্থিরতার সৃষ্টি করতে, পশ্চিমবঙ্গে, যেটা ভারতীয় জনতা পার্টি করবে না। এরা চাইছে যেভাবে হোক ভারতীয় জনতা পার্টির কিছু কর্মীকে যদি ফোন করে দেওয়া যায়, তাহলে ভারতীয় জনতা পার্টিও পাল্টা করুক, একটা পশ্চিমবঙ্গে একটা অস্থিরতার সৃষ্টি হোক। কারণ আপনাদের নেতা বারংবার বলেছেন যে শান্তি বজায় রাখতে, শান্তির বার্তা দিয়েছেন, তারপরে আপনাদের উপর অ্যাটাক হয়েছে। আপনারা আবার আপনাদের কিছু, যেমনটা আপনারা অভিযোগ করেছেন যে তৃণমূলের লোকেরাই বিজেপির পতাকা হাতে নিয়ে তারা এবার হামলা চালাচ্ছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে। কিন্তু এখান থেকে এই যে অভিযোগগুলো উঠে আসছে, এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ম্যাটার, এবং সেখান থেকে নিরাপত্তা বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য পুলিশের চাপ কিন্তু বাড়লো। দেখুন, আমরা চাইছি পুরোটা জুডিশিয়াল ম্যাটারের মাধ্যমে হোক, ঠিক আছে, পুরোটা আইনি পদক্ষেপে হোক। এর বিচার তো হবে, অবশ্যই হবে, এবং প্রত্যেকটা কর্মী, এই যে আরো 2জন কর্মী আমাদের মারা গেছে, তারও বিচার হবে। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা সকলে একই কথা বলেছে, এবং সভাপতি মহোদয় স্বয়ং বলেছে যে কোনোভাবে অশান্তি করবেন না। ওরা চাইছে পশ্চিমবঙ্গে অশান্তি ক্রিয়েট করতে। আমরা সুশাসনে বিশ্বাসী। 9 তারিখ অব্দি ওরা নানা রকম কিছু করবে, প্রভাবিত করার চেষ্টা করবে, আমরা সেই পদক্ষেপে পা দেবো না। তাদের এই অস্থিরতা করার চিন্তা ভাবনাতে আমরা পা দেবো না। আমরা পশ্চিমবঙ্গে ভয় আউট, ভরসা ইনের যে বার্তা যেটা দিয়েছি, পশ্চিমবঙ্গে সুশাসনের যে বার্তা দিয়েছি, সেটাই আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, 9 তারিখ অব্দি এরা অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু 9 তারিখের পর আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, শুধু শপথ গ্রহণের দিন অব্দি অপেক্ষা।
বেশ, আমরা আশা রাখছি শান্তিপূর্ণ বাংলা হবে এবং শান্তিভাবে চলবে। ধন্যবাদ আপনাকে রবিদের সঙ্গে থাকার জন্য। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা এবং সেখান থেকে একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ফিল্মি কায়দায় খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। প্রথমে গাড়ি থেকে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, মাঝপথে গাড়ি থামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে গাড়ি আটকে বাইকে করে এসে আততায়ীরা আসেন। প্রায় 4 থেকে 5টি বাইকে করে তারা আসেন, এসে নিয়ে পরপর গুলি চালানো হয় এবং ম্যাগজিনে যতগুলো গুলি ছিল সবগুলো গুলি খালি করে দেওয়া হয় বলা যেতে পারে, এমনটাই তদন্তে উঠে আসছে। নম্বর প্লেট অনুযায়ী শিলিগুড়ি সিটি পুলিশের গাড়ি, যদিও বা নম্বর প্লেট ভুয়ো বলেই মনে করা হচ্ছে, অর্থাৎ গাড়ি এক জায়গা থেকে এনে অন্য জায়গায় নম্বর প্লেট দিয়ে তারপর ছক্কসেই খুন করা হয়। অভিযোগ করে উঠে আসছে যেই ফরেন্সিক টিম মূলত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল তাদের নমুনা যা বলছে যে বাজেয়াপ্ত গাড়ি করা হয়েছে তার মধ্যে থেকেও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং সেখান থেকেই তারা গাড়ি রেখে চম্পট দিয়েছে, যদিও বা সেই গাড়িটিকে নিয়ে যেতে সক্ষম হয়নি, পালিয়ে গিয়েছেন। তদন্ত চালাচ্ছে, এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই তাদেরকে হয়তো গ্রেপ্তার করা হবে, আটক করা হবে। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলিকাণ্ডে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শিলিগুড়ি থেকে অংশুমান। পরিকল্পনা করে ঠান্ডা মাথাতে খুন, একেবারে ফিল্মি কায়দা। রাস্তা দিয়ে ফিরছিলেন, বাড়ি ফেরার পথে গাড়ি আটকানো, তারপর 5-6 জন মিলে বাইকে করে এসে পরপর কয়েক রাউন্ড গুলি, একটি 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত। গাড়ির আবার নাম্বার প্লেট চেঞ্জ করে অন্য জায়গা থেকে গাড়ি নিয়ে এসে অন্য জায়গায় এসে তাও গুলি ছক করে প্ল্যান করে মার্ডার করার ছক। কার্যত এটা কিন্তু একদম ফিল্মে দেখা যায়, বাস্তবে কিন্তু এমনটা খুব কম দেখা যায়। একদম বলা যেতে পারে ফিল্মি কায়দায় নোটোরিয়াস ক্রাইম একটা, এবং সেখান থেকেই যেই নাম্বার প্লেটটা উঠে আসছে তা নাকি শিলিগুড়ি, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো। একদমই দেখো গৌরব, এই যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, জানি কি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ যাচ্ছিলেন তার বাড়ির দিকে, এবং তার বাড়ির দিকে যাওয়ার সময় মধ্যমগ্রাম পার হওয়ার পরেই তার গাড়িটা এসে আটকা দাঁড়ায় একটি গাড়ি, এবং তাকে কিন্তু একদম যে পয়েন্ট রাউন্ড থেকে একদম খুব কাছের থেকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং বেশ কয়েকটি রাউন্ড গুলি চালায়। গুলিতে সেই গাড়ির ড্রাইভারও কিন্তু আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাকে বর্তমানে এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই যে এই ঘটনা করার সময় দুষ্কৃতীরা যেই গাড়িটা ব্যবহার করেছিল, যেই নম্বর প্লেট, সেই নম্বর প্লেটটা কিন্তু শিলিগুড়ির নম্বর প্লেট বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কিন্তু একই নম্বরের গাড়িটি কিন্তু শিলিগুড়িতে এই মুহূর্তে বর্তমান রয়েছে এবং পুলিশ সেই গাড়ির সম্বন্ধে খোঁজ খবর করে সেই গাড়িটিকে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়ির যে মালিক, একই নম্বরের গাড়ির মালিক, সেও কিন্তু বর্তমানে মাটিগাড়া থানায় পুলিশ তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে এই যে গাড়িটা রয়েছে, যে গাড়িটাকে একই নম্বরের গাড়িটাকে ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটির কিন্তু কিছুদিন আগে গাড়ির যে মালিক বিক্রির জন্য ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিল। হয়তো দুষ্কৃতীরা সেই ওএলএক্স দেখেই সেখান থেকেই বের করে নিয়ে সেই গাড়িটির ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করে তারপরে সেখান থেকে সেই তারা গুলি করে এবং চন্দ্রনাথ রথকে হত্যা করে। অর্থাৎ এই ঘটনাটা নিয়ে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে এবং শুভেন্দু অধিকারীর যে ঘনিষ্ঠ রয়েছে শিলিগুড়িতে মানিক অরোরা যার নাম, তার বাড়িতে কিন্তু গতকালকে রাত্রিবেলার থেকে পুলিশ প্রহারা লাগানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। অর্থাৎ এক কথায় কিন্তু যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের উপর কিন্তু আবার অ্যাটাক হতে পারে, এরকম কিন্তু রাজ্য পুলিশ ইতিমধ্যে কিন্তু ধারণা করেছেন। সেই কারণে শুভেন্দু অধিকারীর যত ঘনিষ্ঠ যতজন আছেন প্রত্যেকের কিন্তু এই মুহূর্তে সিকিউরিটি বাড়ানো হয়েছে। তবে এই যে ঘটনা, এই যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুনেই ঘটনাস্থলে কিন্তু গতকালকে রাত্রিবেলায় রাজ্য পুলিশের ডিজি, এডিজি সহ একাধিক পুলিশ কর্তা সেখানে পৌঁছে গিয়েছিলেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গতকাল রাত্রেই সিআইডি ফরেন্সিক টিম সেখানে গিয়েছিলেন এবং আজকে সকালেও ফরেন্সিক টিম গিয়ে সেখানে গিয়ে সমস্ত বিষয়ে তদন্ত করছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছু উঠে এসেছে তদন্ত করে, কিন্তু এই মুহূর্তে সেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না তদন্তের স্বার্থের কথা চিন্তা ভাবনা করে। তবে পুলিশ
আশাবাদী খুব শীঘ্রই কিন্তু দুষ্কৃতীকে তারা ধরতে পারবে। কিন্তু শিলিগুড়ির নম্বর যে গাড়ির প্লেটটা কেন ব্যবহার করা হলো ভুয়ো নম্বর প্লেট হিসাবে, সেটা কিন্তু এখনও বোধগম্য হয়নি রাজ্য পুলিশের। এবং যেই নম্বর প্লেটের গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই নম্বর প্লেট যুক্ত গাড়িটি কিন্তু শিলিগুড়িতে বর্তমান রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সেই গাড়িটির খোঁজ করে গাড়ির মালিককে সহ গাড়িটিকে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে। অর্থাৎ শিলিগুড়ির গাড়ির যে নম্বর প্লেট সেই গাড়িটি কিন্তু ভুয়ো ছিল, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। এই ঘটনার পরে গোটা রাজ্যে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে, কারণ এই যে ভোট পরবর্তী হিংসাতে কিন্তু এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর হয়েছে। স্বয়ং শুভেন্দু অধিকারী, যিনি কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ, হয়তো আজকেই তার ঘোষণা হওয়ার কথা রয়েছে বা আগামীকাল ঘোষণা হওয়ার কথা রয়েছে, ঠিক তার 2 দিন আগেই তার আত্মসহায়ককে গুলি করে মাটানো, এটা কিন্তু জঘন্য একটা অপরাধ বলে করেছে। এবং বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী হিসেবে শুভেন্দু উঠে আসেন, যেহেতু দীর্ঘদিন ধরে এই চন্দ্রনাথ রথই কিন্তু দায়িত্ব সামনে যাচ্ছেন এবং আত্মকারী একদম বলা যেতে পারে আত্মসহায়ক হিসেবে কাজ করছেন। যদি মুখ্যমন্ত্রী হতেন শুভেন্দু অধিকারী বা হন, সেখানে দাঁড়িয়ে থেকে এই চন্দ্রনাথ রথই কিন্তু তার পিএ হতেন, এমনটাও কিন্তু জল্পনা। সেই জল্পনা কিন্তু ইডি টেনে দিল সেই দুষ্কৃতীদের বুলেট। একদমই দেখো, এই যে যারা আত্মসহায়ক হয় তারা কিন্তু অরাজনৈতিক হয়, তারা কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সমস্ত কিছু জানে, সমস্ত কখন কোথায় যেতে হবে, কখন কী কাজ করতে হবে, সমস্ত কিছু মেনটেন করে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর ঠিক মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার 2 দিন আগে যদি তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাবিত হয়, তার আত্মসহায়কের মৃত্যু কিন্তু একটু বড় ধাক্কা দেবে শুভেন্দু অধিকারী সমস্ত কাজকর্মকে। তবে আমরা যে শুভেন্দু অধিকারী যে কথা জানিয়েছেন যে রাজ্য বিজেপি এবং শুভেন্দু অধিকারী স্বয়ং কিন্তু এই চন্দ্রনাথ রথের পাশে আছে, তার পরিবারের পাশে আছে। আজকে ময়না তদন্ত হবে, ময়না তদন্ত হওয়ার পর তার দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে, তখন কিন্তু উপস্থিত থাকবে বিজেপির রাজ্য নেতৃত্বের প্রত্যেকেই। কাজে স্বাভাবিকভাবেই এরকমভাবে যে আত্মসহায়ক যারা থাকে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং তাদের আত্মসহায়করা সম্পূর্ণ অরাজনৈতিক হয়, কাজে তাদের উপর এইভাবে যে রাজনৈতিকভাবে যদি কোনো হিংসা হয়ে থাকে, আক্রমণ হয়ে থাকে, সেটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক ব্যাপার বলে রাজনৈতিক মহল মনে করছে। গৌরব, একদমই আপাতত অংশমান, ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য নজর রাখো, আপডেট রাখো, তোমার কাছে আসছি পরবর্তীতে। একেবারে চন্দ্রনাথ রথ শুভেন্দুর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন এবং যদি শুভেন্দু অধিকারী পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দরবারে যেহেতু রয়েছেন, যদি বা শপথ হয়ে যেত এতদিন পর্যন্ত, তাহলে কিন্তু এই চন্দ্রনাথ রথই তার পিএ হতেন, যদিও বা সেই জল্পনাতে ইতি টেনে দিল দুষ্কৃতীদের বুলেট। আর আমরা এবার সুকান্ত মজুমদার, তিনিও পৌঁছে গিয়েছিলেন বিজেপির সাংসদ ঘটনাস্থলে, তারপর পৌঁছেছিলেন দিলীপ ঘোষ। এক এক করে বক্তব্যগুলো শুনবো। আগে সুকান্ত মজুমদারের বক্তব্য শুনি। दुखद घटना है, पुलिस इज इन्वेस्टिगेटिंग द मैटर। आप धैर्य रखिए, कार्यकर्ता को हमने बोला कि धैर्य रखिए और पुलिस पूरा व्यवस्था लेगी। डीजी साहब आए थे खुद और डीजी पुलिस ने जो बताया, इन्वेस्टिगेशन बहुत दूर तक गया है, किसी को बख्शा नहीं जाएगा। लीगली जो प्रोसीड्योर है सबको कानून के दायरे में लाया जाएगा, एक भी नहीं बचेंगे। आप अंदर गए थे, देखिए क्या हुआ था, कितने गोलियां कितनी लगी थी दादा? 5 गोलियां लगी ऐसे पता चला है, अभी पोस्टमार्टम होने दीजिए, उसके बाद पता चलेगा। थैंक यू दादा। ये क्या इस तरह बंगाल में जो आप लोग लगातार शांति की हमारे मुख्यमंत्री जी को शपथ लेने दीजिए, उसके बाद हमारी पार्टी की सरकार बनने दीजिए, सब ठीक हो जाएगा। थोड़ा टाइम लगेगा, सब ठीक हो जाएगा। গাড়ি চালকও হয়তো আপনাদের ভর্তি। যারা বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি যদি এগুলো না থামে তাহলে তার প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। যত গুন্ডা বদমাস অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে।
একটা গ্রুপ খাচ্ছিল একটাকে দিচ্ছিল না, তারা এখন প্রতিশোধ নিচ্ছে। অফিস ভাঙা থেকে আরম্ভ করে টাকা পয়সা লুট করা, দোকান লুট করা, নিজেদের মধ্যে মারামারি করা, এটা টিএমসির ভিতরের ব্যাপার, সেটা বাইরে আসছে। বিজেপির কোনো যোগাযোগ নেই, সেজন্য পুলিশকে কড়াভাবে এর আর প্রতিকার করা উচিত। এই সব বন্ধ করতে হবে। আর যতক্ষণ না আমাদের সরকার শপথ নিচ্ছে, আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গণ্ডগোল না হয়। এখানে কিছু জায়গা এবং কিছু লোক আছে, তারা সব ব্যাপারে সুযোগ নেয়, উৎপাত করে, ভয় দেখায়, এবং তারা আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা টাইট করে দরজা বন্ধ করেছি। আর আমি বলে দিচ্ছি আমাদের কর্মীদের, এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোনো নেতা যেন এই অ্যান্টি সোশ্যালদের পার্টিতে এন্ট্রি না দেয়, তাহলে তার উপরেই হিসাব হবে। গতবারে অনেক ঢুকেছিল, এবারে যেন না ঢোকানোর চেষ্টা করেন কেউ। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন তো প্রশাসন আছে, প্রশাসন বলে কিছু ছিল। পুলিশের বন্ধুরা খোলা হাত পেয়েছেন, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান, নাহলে কিন্তু ঘটনা উল্টো দিকে চলে যাবে। আর নজর রাখছি যে ঘটনা, যে নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রতিক্রিয়া একের পর এক আসতে শুরু করেছে। যদি সকলেই বলছেন সরকার গঠন হওয়ার পর সমস্তটা পরিষ্কার হবে এবং সেখান থেকে সবটা শান্ত হবে। যদিও বা সরকার গঠনের আগে কেউ বা কারা অশান্তি তৈরি করার চেষ্টা করছে, হামলা ছক করছে, যাতে সরকারের শপথ গ্রহণ আটকে যায়, এই অভিযোগটাও কিন্তু ছেড়ে দেওয়া যাচ্ছে না। আর পালাবদল হয়ে যাওয়ার পর শপথ গ্রহণের আগে কার্যত এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যতা তৈরি হচ্ছে। আর তার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার কারণ নাকি অন্য কারণে খুন, এমনটা কিন্তু আবার মনে করা হচ্ছে। দেখুন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন দাবি করছেন চন্দ্রনাথের পড়শিরা, অর্থাৎ প্রতিবেশীরা। দোষীদের উপযুক্ত শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের নামার ডাকও তারা দিচ্ছেন। এই মুহূর্তে বড় আপডেট উঠে আসছে। দেখুন, এই চন্দ্রনাথ সিনহা কে ছিলেন? ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন চন্দ্রনাথ সিনহা, চন্দ্রনাথ রথ। এবং এই চন্দ্রনাথ তৃণমূলের সময় থেকেই ছিলেন শুভেন্দুর সঙ্গী। আত্মসহায়ক হন 6 বছর আগে। এবং শুভেন্দু অধিকারী যে সময় তৃণমূল করতেন, তৃণমূলে থাকাকালীন যখন তিনি জলসম্পদ বিভাগে গেলেন, সেই সময়তেও পিএ ছিলেন, আত্মসহায়ক ছিলেন শুভেন্দু অধিকারীর। এবং দীর্ঘদিন ধরে সেই সময় থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে, সফর সঙ্গী হিসেবে কাজ করছেন এই চন্দ্রনাথ রথ। এরপর বিজেপিতে যোগদান, সেই সময়তেও আত্মসহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, বিরোধী দলনেতা সেই হিসাবেও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন এই চন্দ্রনাথ, এই চন্দ্র। যদিও তার আদি বাড়ি পূর্ব মেদিনীপুরেই। এবং ঘটনাস্থলে ঠিক দেখুন, আরও অনেকেই পৌঁছে গিয়েছিলেন, অনেক বিজেপি নেতা, অর্জুন সিং, সজল ঘোষ, সকলেই পৌঁছে গিয়েছিলেন। আমরা এক এক করে শুনি। আমরা প্রথমে অর্জুন সিংয়ের বক্তব্যটা শুনি, কি বলছেন তিনি। অভিষেক ব্যানার্জি এই ঘটনাটা করিয়েছে, নিশ্চিতভাবে प्रोफेशनल शूटर के दिए এটা खून कराना है। तृणमूल कांग्रेस पागल होके इस तरह के घटनाओं को अंजाम दे रहा है। बीजेपी क्या करेगी ये तो अलग बात है, लेकिन बंगाल की जनता ममता बनर्जी को जैसे हराई, उसके जितने भी ये शूटर और कूटर हैं, इनको सही जगह पहुंचाएंगे हम। अधिकारी के वहाँ काम करता था, 5 गोली मारा गया, 5 गोली। और उसका जो ड्राइवर है शायद वो भी नहीं बचेगा, उसको भी 3-4 गोलियां लगा है। क्या बताऊंगा, क्या गुनाह किया था वो? गुनेगार है तो शुभेंदु अधिकारी है, उसका नौकर को मारा बेचारा, उसका फैमिली में कुछ नहीं बचेगा। শপথ কি পিছিয়ে দেওয়ার জন্য এরকম? हाँ हो सकता है, ये तो साजिश है। শুনুন, এটা তো কোনো এমনি মার্ডার নয়, পাড়ার গুন্ডামি নয়, এটা ক্লিন ব্রেন একটা পলিটিক্যাল মার্ডার। ইটস আ পলিটিক্যাল অ্যাসাসিনেশন। আপনাদের অভিযোগটা কাদের দিকে দাদা? সরাসরি কারা মারবে আর কারা মারতে পারে? দেখুন, শুভেন্দু অধিকারীর মতোই তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দাই। জন্ম চণ্ডীপুরে, 1984 সালের 11ই আগস্ট রহরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে। এরপর সেই পড়াশোনার পালা শেষ করে যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার চাকরিতে। যদিও সেখানে সৈনিক নয়, সন্ন্যাস জীবনী তার ইচ্ছে ছিল। যদিও 18 বছর দীর্ঘ চাকরি করার পর, বায়ুসেনাতে থাকার পর অবসর নিয়েছিলেন স্বইচ্ছায়। এরপর কর্পোরেট একটি সংস্থায় যোগ দিয়েছিলেন। এরপর চন্দ্রনাথের পরিবারের সঙ্গে রাজনীতির সংস্রব দীর্ঘদিনের। শুভেন্দুর মতোই কিন্তু তার পরিবারও একসময় তৃণমূলেই ছিল। তার মা হাসি রথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি এখন বিজেপিতে রয়েছেন। অর্থাৎ এই চন্দ্রনাথের মা। শুভেন্দুর সঙ্গে চন্দ্রনাথের পরিবারের যোগাযোগ 90-এর দশকের শুরু থেকেই।
একদম শেষ পর্ব থেকে রয়েছে শুভেন্দু তৃণমূলে যোগ দেওয়ার পরে পর্যন্ত। 2020 সালে শুভেন্দু যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলেন বা যোগ দিলেন, হাসি কিন্তু তখনই বিজেপিতে যান, অর্থাৎ শুভেন্দুর হাত ধরেই এই চন্দ্রের মা। চন্দ্রনাথ অবশ্য তার আগে থেকে শুভেন্দুর ছায়া সঙ্গী। 2019 সালে শুভেন্দু রাজ্যের মন্ত্রী হলে যখন জলসম্পদ দপ্তরে গিয়েছিলেন, সেই সময়তেই পিএ হিসাবে নেওয়া হয়েছিল এই চন্দ্রকে। তারপর শুভেন্দু বিজেপিতে গেলে তখন থেকেই উনার আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ। শুভেন্দুর বিরোধী দলনেতা থাকাকালীন তার দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই চন্দ্রনাথ। জল্পনা ছিল শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার আত্মসহায়কের দায়িত্ব পাবেন চন্দ্রনাথ। কিন্তু বুধবার রাতে মধ্যমগ্রামের যে ঘটনা, সেই ঘটনা ইতি টেনে দিল দুষ্কৃতীদের, আততায়ীদের ছোড়া বুলেটে। এবং আমরা আবার শুনব সজল ঘোষ, কৌস্তব বাগচি তারা কি বলছেন। স্বপন দাশগুপ্ত এবং কৌস্তব বাগচি তারাও সেখানে পৌঁছে গিয়েছিলেন। সকলেই এবার বিজেপির জয়ী প্রার্থী ঘটনাস্থলে পৌঁছেছিলেন, বিজেপি নেতারা পৌঁছেছিলেন। তারা কি বলছেন শোনাবো। शांति का तो अपील हम लोग बार बार कर रहे हैं, लेकिन ये हमारे जो शांति का जो अपील है, ये लोग समझ रहे हैं कि ये हमारा जो है हम लोगों का दुर्बलता है। ये परसिवियरेंस जो है ये लोग समझ नहीं पा रहे। चंद्रदा को ये मौत के घाट उतार देना, ये एक मैसेज है शुभेंदु अधिकारी जी। ममता बनर्जी जो कि बौखलाई हुई, उनकी पार्टी, उनका भाई को जो बौखलाया हुआ है ये हार से, और खास करके भवानीपुर के ममता बनर्जी के हार से ये लोग बौखलाया हुआ है। तो ये लोग अभी शुभेंदु अधिकारी जी को मैसेज देना चाहे कि देखिए हम लोग क्या कर सकते हैं। ममता बनर्जी कोई कम दिमाग वाली पॉलिटिशियन नहीं है। ममता बनर्जी ने ऐसे ही नहीं बता दिया कि मैं कुर्सी नहीं छोड़ूंगी। उनको भी पता है कि 9 तारीख के बाद जब नया मुख्यमंत्री शपथ ले लेगा, तब राज्य में जो है ममता बनर्जी विल बी डिफंक्ट, शी विल हैव नो एग्जिस्टेंस एट ऑल, उसको बर्खास्त कर दिया जाएगा। लेकिन ये 4 तारीख से 9 तारीख का ये बफर पीरियड वो पूरा इस्तेमाल करना चाहिए। वो खुद मीटिंग करके अपने कार्यकर्ताओं को बोल दिया कि जाइए भारतीय जनता पार्टी में घुल मिल जाइए, उनके लोगों को ही मारिए, उनको लोगों को ही खून कीजिए, इलाका को एकदम संतरास कर दीजिए, पूरा एकदम हिंसा कर दीजिए चारों ओर। तो हम लोग यही से प्रशासन से कह रहे हैं, क्योंकि हमारा तो हाथ पैर पार्टी ने बांध के रखा है। अगर बांध के नहीं रखता तो 5 मिनट लगता ये इलाका को ठंडा करने के मामले में। हाथ पैर बांध के रखा, इसलिए प्रशासन को बोल रहे हैं, क्योंकि हम लोगों का हाथ पैर बांधा हुआ है। आप लोग ये घटना जो है ये घट रहा है, ये ना हो, और जो हुआ है उसको लेके सख्त से सख्त कार्रवाई हो, वो आप लोग कीजिए। ये भारतीय जनता पार्टी का सरकार है, ये जनता का सरकार है। Chandra was a person I have worked with very closely over the years with different political campaigns. His was not an accidental death. It was a pre-planned political assassination. It was a murder whose fingerprints, I'm sure, will lead right to the top of a defeated party which cannot accept, which cannot reconcile itself to a devastating defeat in the elections. But he also handled the Bhawanipur election campaign. Yes, that is precisely the point. That is precisely the point. Chandra was at the heart of Shubhendu Adhikari's political office. And therefore this was a very carefully targeted assassination. It was an assassination of those who knew exactly the importance of Chandra, who knew his route where he was going home, and they selected him, and it was planned accordingly. It was a meticulous planning, not by some ordinary political worker, it was by an assassin. Yes, of course it is revenge. It is revenge. Because they can't win in elections, so they take it out by guns. দেখুন, আমরা শোনালাম, এক এক করে প্রতিক্রিয়া শোনালাম, সকলেই শোকাস্তব্ধ, সকলেই দাবি দাওয়া করছেন যে ঘটনাস্থলে যে ঘটনা ঘটে গিয়েছে তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত হয়। কেননা নতুন সরকার এসেছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত শান্ত পরিবেশ হচ্ছে না। শপথ গ্রহণের পর সবটা স্বাভাবিক হয়ে যাবে, এমনটা আশাবাদী বিজেপি নেতৃত্বরা। শুভেন্দুর পিএকে খুনের ঘটনায় যে চাঞ্চল্য তৈরি হয়েছে, সেই ঘটনায় আজ বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তার ডেড বডি, মৃতদেহ। ময়না তদন্ত হবে আজ। ময়নাতদন্তের পর
তারপর ডেড বডির মৃতদেহ একদম তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এক্সক্লুসিভ দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি যে ছবি ময়না তদন্তের জন্য পাঠানো হয় দেহ, সেই দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। চন্দ্রনাথ রথের দেহ নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে, ছবি দেখতে পাচ্ছেন। জানিয়ে ব্যাপক চাঞ্চল্য গোটা রাজ্য জুড়ে, একদম একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ লক্ষ্য করে গুলি চালানো হয় শুট আউটের ঘটনায়। তার দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, লক্ষ্য করছেন। এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবি। বসিরহাট মেডিকেল কলেজে, দুঃখিত, বারাসাত মেডিকেল কলেজের থেকে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে আজই। দেখুন, আঠাশারো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই, কার্যত সেন্ট্রাল ফোর্স, পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর মধ্য দিয়েই তার দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। তার দেহ আজ হাতে পাবেন, তার দেহ আজ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। কেননা মধ্যগ্রামে যে ঘটনা ঘটে গেল, কার্যত এই ঘটনায় যে চাঞ্চল্য তৈরি হয়েছে, আর সেখান থেকেই শুভেন্দু অধিকারী, বিজেপি নেতৃত্বরা আজ থাকবেন তার শেষকৃত্যে, তার সৎকারের। বারাসাত মেডিকেল কলেজ থেকে সরাসরি ছবি দেখাচ্ছে। তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দেহ। যদিও যে ঘটনা ঘটে গেল প্ল্যান মাফিক ফ্যামিলি কায়দায় ছক করে এই খুনের ঘটনাতেই চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সেখান থেকেই অভিযোগ যে বাড়ি থেকে মাত্র কিছু মিটার আগেই গাড়ি থামিয়ে দেওয়া হয়, বাড়ির রাস্তাতে তাকে গুলিবিদ্ধ করা হয়, গুলির আঘাতেই, গুলির ঘায়ে, বুলেটের ঘায়ে ঝাঁঝরা হয়ে যায় চন্দ্রনাথ রথের দেহ। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি বারাসাত মেডিকেল কলেজ থেকে সরাসরি। এই ছবি বারাসাত মেডিকেল কলেজের সরাসরি ছবি দেখাচ্ছি। দেখুন, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীতে ছয় লাভ, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো। আমি এই ভিজুয়াল রাখতে বলছি, পাশাপাশি সিদ্ধিনাথ গুপ্তা কি জানিয়েছিলেন সেই বাইকটা একবার শোনাতে বলবো। বারাসাত মেডিকেল কলেজ থেকে সরাসরি
যে ছবি দেখাচ্ছি দেখুন, কেননা এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। রাজ্যের ডিজি ইতিমধ্যেই ঘটনায় এসেছিলেন এবং তিনি সমস্তটা বলেছেন, পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে। তিনি সাফ বার্তা দিয়েছেন, কেউ রেহাই পাবেন না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এই অশান্তি তৈরি করেছেন, যারা এই শুট আউটের ঘটনা ঘটিয়েছেন, তাদের প্রত্যেককে বেছে বেছে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে, প্রয়োজনে এনকাউন্টারও হতে পারে। এবং পরিবারের সঙ্গে যখন কথা বলেছিলেন এবং চন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে যখন কথা বলেছিলেন, সেই সময়তেই বলেছিলেন যে আপনার স্বামীকে হয়তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু এনকাউন্টার চাই। সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন এই কথা। এবং দেখুন, এই যে ময়নাতদন্ত, এই ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেখানে 3 সদস্যের একটা টিম গঠন করা হয়েছে ইতিমধ্যেই, এবং সেই টিমে চিকিৎসক কল্লোল রায় থাকছেন। চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। 3 সদস্যের প্রতিনিধি টিম, তারা পিএমএ অংশগ্রহণ করবেন এবং পিএমএ থেকেই তারা সমস্ত প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যাবেন। এরপর রিপোর্ট উঠে আসবে, আর রিপোর্ট উঠে আসার পর আরও ঘটনার বিবরণ, বিস্তারিত আপডেটটা মিলতে শুরু করবে। আর ইতিমধ্যেই পোস্টমর্টমের জন্য বা ময়না তদন্তের জন্য চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। তিনজন সদস্যের টিম গঠন করা হয়েছে, তারাই এই পোস্টমর্টম প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন। আমরা বলছিলাম 3 সদস্যের কল্লোল রায়ের নেতৃত্বে, চিকিৎসক কল্লোল রায় তার নেতৃত্বে 3টি সদস্যের তিনজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, যে টিমের নেতৃত্ব টিম গঠন, এবং তারা টিম গঠন করেই এই পোস্টমর্টম প্রক্রিয়া, ময়নাতদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। তারপর রিপোর্ট আসার পর কার্যত আরও স্পেশালিভাবে বিস্তারিত জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী। কি কারণে হামলা হলো, ইন্টেনশন কী ছিল, এবং কেনই বা শুভেন্দুর পেয়েকেই খুন করা হলো, এই ঘটনা নিয়েই তদন্তে ইতিমধ্যেই ফরেন্সিক টিমে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি দেখুন। চিকিৎসক থেকে শুরু করে যারা মূলত সহকর্মীরা রয়েছেন, তারা সকলে প্রবেশ করলেন ময়নাতদন্তের রুমে। ময়নাতদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন এবং ময়নাতদন্তের রুমে তারা প্রবেশ করলেন। ময়নাতদন্ত হবে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি একদম মর্গের সামনে থেকে।